প্রস্তাবিত বাজেটে বাস্তবায়নযোগ্য সংবাদ সম্মেলনের দাবি অর্থমন্ত্রীর। অর্থ পাচার রোধে প্রয়োজনে আইন সংশোধনের ঘোষণা। গতানুগতিক বাজেটে করোনার প্রতিফলন নেই, পর্যবেক্ষণ সিপিডির। লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় অর্থনীতিবিদদের। স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। জনস্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার তাগিদ। প্রায় ৩ মাস পর সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালু করছে বাংলাদেশ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা প্রস্তুতি। করোনা আক্রান্ত র্যাব সদস্যদের চিকিৎসায় পৃথক সেল গঠন। আইনশৃঙ্খলা রক্ষায় তবুও সতর্ক অবস্থানে। বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেই সরকারি বেসরকারি কোনো ব্যবস্থা। ক্ষতি কমাতে আগাম পদক্ষেপ নেয়ার তাগিদ। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছি আমি নাহিদ সিহান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। তার দাবি, এ বাজেট দেয়া হচ্ছে জীবন ও জীবিকা বাঁচাতে। বাজেট পরবর্তী অনলাইন সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, করোনা পরবর্তী প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে, বাড়বে কর্মসংস্থান। অর্থমন্ত্রী জানান, অর্থ পাচারকারীদের কোনো ছাড় দেয়া হবে না। ব্যাংক খাতে তারল্য সংকট নেই দাবি করে অর্থমন্ত্রী বলেন, বাজেট হয়েছে পুঁজিবাজার বান্ধব। আরও জানাচ্ছেন সুলতান আহমেদের প্রতিবেদন। প্রস্তাবিত বাজেট কাঠামোর উপর বৃহস্পতিবার জাতীয় সংসদে ৫,৬৮,০০০ কোটি টাকার বড় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। রীতি অনুযায়ী পরের দিন গণমাধ্যমের মুখোমুখি তিনি। তবে করোনার জন্য এবার আসেন অনলাইনে। সবার মতামত নিয়ে শুরুতেই অর্থমন্ত্রী দাবি করেন, বাজেটে তাদের পুরো চেষ্টা ছিল দেশের মানুষের জীবন ও জীবিকা বাঁচানো। আমরা যেভাবে সাজিয়েছি আমরা সেভাবে মনে করি যেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২%, যা অর্জনে বেসরকারি বিনিয়োগ বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ করতে হবে। প্রশ্ন ছিল, কিভাবে তা সম্ভব? আমরা এতদিন আমরা বুঝতে পারি নাই কোন পথে এগুলো পরে বিনিয়োগ আসবে, সেটা আমরা এখন জানি। আমরা সেগুলো সহজ করে দিচ্ছি, আইনগুলো ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি, সবাইকে আমরা সাহায্য করতেছি এবং সেখানে কোনো ডিসক্রিমিনেশন নাই। উঠে আসে ব্যাংক খাত ও পুঁজিবাজার প্রসঙ্গ। অর্থমন্ত্রীর দাবি, কোনো ব্যাংকেই নেই তারল্য সংকট। এছাড়া পুঁজিবাজারের জন্য বাজেটে নেওয়া পদক্ষেপে বাজার গতিশীল হবে বলেও জানান তিনি। একদিকে আইন আছে, আইন আছে এবং আরেকদিকে শক্তিশালী কমিশন আছে। এখন রেগুলেটররাও এখন শক্তিশালী, ভালো ভালো শেয়ার বাজারে আসতেছে। আমরাও ভালো ভালো শেয়ার নিয়ে আসবো। আমরা কথা দিয়েছি সরকারি শেয়ার আমরা বাজারে নিয়ে আসবো। অর্থমন্ত্রী বলেন, অর্থ পাচার রোধে প্রয়োজনে আইনের সংশোধন করা হবে। আমরা চাই যে আমাদের দেশের অর্থ বিদেশে না যাক। এই দেশের অর্থ যেখানে অর্জন করে এখানে খরচ করতে হবে। আর যারা খরচ করতে চায় না তারা এখান থেকে তারা একবারে চলে যাক না। এ সময় স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ নিয়ে সন্তুষ্টি জানান সরকারের অন্য দুই মন্ত্রী। কৃষি যন্ত্রের উপরে 50% সমতল ভূমিতে উপকূলের এলাকা এবং হাওরের জন্য 70% কৃষি যন্ত্রের উপরে আমরা প্রণোদনা দিব। স্বাস্থ্য এবং কৃষি সেগুলোকে আমরা অতি দ্রুত ওবেইং অল রুলস এন্ড রেগুলেশন, যেগুলো ভায়োলেট করবো না, করে টাইমটা বাঁচিয়ে তাড়াতাড়ি করে আমরা এগুলোকে প্রক্রিয়াধীন করব। এ সময় রাজস্ব লক্ষ্য পূরণে করদাতার সংখ্যা বাড়ানো হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেট কোভিড-19-এর বাস্তবতায় আলোকে হয়নি। করোনাকালে মানুষের জীবন জীবিকার চেয়ে বাজেটে বেশি গুরুত্ব পাচ্ছে জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জন। আর বাজেটে দেশের প্রবৃদ্ধির প্রকৃত চিত্র উঠে না আসলে বহির্বিশ্বে ভুল সংকেত যাবে, যা আন্তর্জাতিক করোনা তহবিল পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। বাজেট বিশ্লেষণে এমন মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। নাজিয়া কণার প্রতিবেদন। শুক্রবার প্রস্তাবিত 2020-21 অর্থ বছরের বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এখন এই সময় সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বলে মন্তব্য করেন। বলেন, করোনা কালে জীবন ও জীবিকা টিকিয়ে রাখার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বাজেটে। বাস্তব পরিস্থিতি বিবেচনায় না নিয়েই এই বাজেট প্রস্তাব করা হয়েছে। যে সরকারের এক ধরনের যে মোহ যে জিডিপি প্রবৃদ্ধির প্রতি, সেটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%। সংস্থাটির মন্তব্য, কোভিড-19 পরিস্থিতি মোকাবিলার চেয়েও সরকার বেশি গুরুত্ব দিচ্ছে জিডিপি প্রবৃদ্ধির দিকেই। আর করোনার সংকটে পড়া অর্থনীতির সঠিক চিত্র বাজেটে প্রতিফলিত না হলে আন্তর্জাতিক সহায়তা পাওয়া দুষ্কর হবে বলে মনে করে সংস্থাটি। কোভিডের সময়ও আমাদের তেমন অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়েনি আমাদের উপরে, কিংবা আমাদের প্রবৃদ্ধির উপরে তেমন কোনো প্রভাব পড়েনি। এই ধরনের ভুল সিগন্যালের কারণে কিন্তু কোভিড-19 প্রেক্ষিতে যে সমস্ত আন্তর্জাতিক ফান্ড তৈরি হয়েছে, যে সমস্ত সম্পদ তৈরি হয়েছে, সেই সম্পদগুলো পাওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে। বাজেটে নির্ধারিত আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় এবং এর বাস্তবায়ন দক্ষতা বাড়ানোর আহ্বান সংস্থাটির। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবসম্মত নয় বলে মত অর্থনীতি বিশেষজ্ঞদের। তাদের মতে, করোনা সংকটে স্বাস্থ্য এবং জীবন জীবিকার চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাজেট কতটা ভূমিকা রাখবে তা নিয়ে প্রশ্নই থাকছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বাজেটে বড় চ্যালেঞ্জ হবে ব্যয় ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায়। প্লাবন রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বড় কঠিন সময়ে বিশাল ঘাটতির বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেটে প্রবৃদ্ধির উচ্চাভিলাষী লক্ষ্য ধরা হয়েছে 8.2%। সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাত, এরপর পরিবহন ও যোগাযোগ খাতে। ভঙ্গুর স্বাস্থ্য খাতকে টেনে তুলতে বরাদ্দ দেওয়া হয়েছে 29,246 কোটি টাকা, আর সামাজিক নিরাপত্তায় বরাদ্দ 32,000 কোটি। এবং এবারের বাজেটের আরেক অগ্রাধিকার খাত কৃষিতে খরচ ধরা হয়েছে 29,000 কোটি টাকা। জিডিপি গ্রোথ রেটটি যে টার্গেটটা করা হয়েছে আগামী অর্থ বছরে 8.2, এটা নিয়ে হয়তো প্রশ্ন থাকবে। ব্যাংকিং সেক্টর থেকে যেন কোনো ঋণ না নেওয়া হয়, কারণ ব্যাংকিং সেক্টর এমনি চাপে আছে। তারপর যদি সরকার ঋণ নেয়, তবে কিন্তু সরকারের যে প্যাকেজটা আছে কোভিড উত্তরণের জন্য, সেটা কিন্তু ব্যাহত হবে। এখনো হেলথ হ্যাজার্ড, যেটা বিশেষ করে সংক্রমণের মাত্রা আরো বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, এবং অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু স্বাভাবিকভাবে চালু করার ক্ষেত্রে কবে সেভাবে চালু করা যাবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা রয়ে গেছে। বৈদেশিক যে বহুজাতিক সংস্থাগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, এদের কাছ থেকে ঋণ নেওয়া। বাজেটে বড় ব্যয়ের বিপরীতে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য 3,30,000 কোটি। এনবিআর বহির্ভূত খাত থেকে অর্থ আদায়ের লক্ষ্য 15,000 কোটি। সব মিলিয়ে রাজস্ব আদায়ে আয়ের এমন লক্ষ্য পূরণ অসম্ভব বলছেন ব্যবসায়ীরা। আমরা যদি ভ্যাকসিন পাই এবং স্বাভাবিকের দিকে যাই, তাহলে হয়তোবা বড় ধরনের প্রবলেম হবে না। বাট যদি যেই পরিস্থিতিতে এখন চলছে, এটার একটা প্রজেকশনের সাথে বাস্তবতা একটা গ্যাপ তো থাকবেই। করোনার বাস্তবতায় দেশে কর্মহীন হচ্ছে বিপুল জনগোষ্ঠী, বড় অংশ যোগ হচ্ছে গরিবের তালিকায়। বাজেট বাস্তবায়নে এসব মানুষের জীবন জীবিকা টিকিয়ে রাখতে বরাদ্দকৃত অর্থের গুণগত ব্যবহারে মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নতুন বাজেটকে করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারে এক ভারসাম্যপূর্ণ বাজেট হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে অনলাইনে বাজেট পরবর্তী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন। তিনি আরও বলেন, এই বাজেটে জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রাখার উপর সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। শাহ আলী জয়ের প্রতিবেদন। বৃহস্পতিবার সংসদে উত্থাপন করা হলো সরকারের চলতি মেয়াদের দ্বিতীয় বাজেট। 5,68,000 কোটি টাকার প্রস্তাবিত এই বাজেট আকারে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ। বাজেট ঘোষণার একদিন পর এ নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়। ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, করোনা মোকাবেলা করে দেশের অর্থনীতির গতিশীলতা ফিরিয়ে আনাই বাজেটের প্রধান লক্ষ্য। এবারের বাজেট ভিন্ন বাস্তবতা, ভিন্ন প্রেক্ষাপটে প্রণীত। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল। করোনা ভাইরাসের সৃষ্ট সংকটময় পরিস্থিতিকে সম্পূর্ণভাবে
বিচার বিশ্লেষণ করে সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখেই প্রণীত হয়েছে এবারে বাজেট। দুর্যোগের এই সময়ে গতানুগতিক ধারার বাইরে গিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জীবন জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের সময়োচিত সাহসী চিন্তার ফসল। গতানুগতিক ধারার সাথে আউট অফ বক্স চিন্তার সমন্বয় করে সংকট জয়ের নব উদ্যম সৃষ্টিতে এ বাজেট পেশ হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল সংকট কাটিয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যাশার কথাও জানান ওবায়দুল কাদের। ভাইরাসের মোকাবেলা করে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনা মোকাবেলায় প্রস্তাবিত বাজেটে কোনো কাঠামো পরিপালিত হয়নি বলে মনে করে বিএনপি। তারা মনে করে জীবন ও জীবিকাকে উপেক্ষা করে স্বাস্থ্য খাতে সঠিক বরাদ্দ না দিয়ে মেগা প্রকল্পগুলোয় অর্থের যোগান দেওয়া হয়েছে। এর ফলে বাজেটে দুর্নীতি প্রশ্রয় পাবে। দলের পক্ষে এই প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। পুরো পৃথিবী বদলে দিয়েছে সূক্ষ্ম এই ভাইরাস কোভিড-19। দেশে প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু এই মহাদুর্যোগ মোকাবেলায় প্রস্তাবিত বাজেটে কার্যকর কোনো কাঠামো দেয়া হয়নি, অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে 2020-21 সালের জন্য প্রস্তাব করা জাতীয় বাজেটকে এভাবেই মূল্যায়ন করেন দলটির মহাসচিব। বলেন, স্বাস্থ্য খাতকে অবহেলিত রেখে অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রকৃত অর্থে কোন গঠনমূলক ব্যবস্থা কিংবা সংস্কার প্রস্তাব নেওয়া হয়নি। প্রস্তাবিত বাজেটে করোনার ঝুঁকি মোকাবেলায় যে কাঠামো থাকা দরকার সেটি পরিপালিত হয়নি। বাজেটের আয় ও ব্যয়ের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। মির্জা ফখরুল বলেন, প্রবৃদ্ধি বৃদ্ধির নামে এই বাজেটে প্রতারণা করা হয়েছে। বিভিন্ন সুযোগ সৃষ্টি করা হয়েছে দুর্নীতিকে উৎসাহিত করতে। এই বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। বাজেটের বড় অংশ মেগা প্রকল্পগুলোকে দেওয়া হয়েছে, যেগুলো এরই মধ্যে দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ। অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রকল্পকে বাজেটে আনায়নের প্রয়োজন ছিল না। দুর্নীতির যে ধারা চলমান সেটাকে অব্যাহত রাখাই এর কারণ বলে আমরা মনে করি। বিএনপি মহাসচিব মনে করেন, সরকারের মানুষের প্রতি দায় নেই। এ কারণেই প্রস্তাবিত এই বাজেটে কর্মহীন মানুষের কথাও নেই। 1,53,000। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। অবকাঠামোগত উন্নয়নের চেয়ে জনস্বাস্থ্য উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর এজন্য 4 স্তরে বিশেষ ব্যবস্থায় স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য খাতের বাজেট বিশ্লেষণ জানাচ্ছেন রিশাদ হাসান। করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার দৈন্যদশা দৃশ্যমান হতে শুরু করে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম সংকট, টেস্টের জন্য সাধারণ মানুষের হাহাকার, হাসপাতালে জায়গা না পাওয়া, আইসিইউ সংকট সহ নানা সমস্যার মধ্য দিয়ে কাটে প্রথম 3 মাস। এই বেহাল দশার কারণে বাজেটের পূর্বেই অর্থমন্ত্রী ঘোষণা দেন 3 বছর মেয়াদী মধ্যম ও 10 বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর। সবশেষ বৃহস্পতিবার স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বাজেট 29,246 কোটি টাকা। রোগতত্ত্ব বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলছেন, জনস্বাস্থ্য বিবেচনা করে 4 স্তরে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা, তারপরে হবে মাধ্যমিক স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা, তারপরে তৃতীয় স্তর এবং তার উপরে সুপার স্পেশালিটি নিউরোসায়েন্স ইনস্টিটিউটের মতো খুবই সূক্ষ্ম এবং বিশেষজ্ঞ প্রতিষ্ঠান। স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের অধিকর্তাগণ ভবন নির্মাণ এবং কেনাকাটার ক্ষেত্রে তারা খুব উৎসাহ বোধ করেন, কারণ এখানে প্রচুর টাকার লেনদেন রয়েছে। আমরা জানি স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে দুর্নীতি। অতএব বাজেটে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করতে হলে এই দুর্নীতিকে দমন করতে হবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত জনবল নিয়োগ, প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় ও গবেষণা খাতে সুষ্ঠু বন্টন নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
বাজেট নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। প্রায় ৩ মাস পর সীমিত পরিসরে ঢাকা থেকে 2টি আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায় আগামী 16 জুন থেকে ঢাকা থেকে যুক্তরাজ্য রুটে বাংলাদেশ বিমান এবং কাতারে ট্রানজিট প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবে কাতার এয়ারওয়েজ। ফ্লাইট পরিচালনায় এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বদলে গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিরচেনা চিত্র। বিশেষ করে করোনার প্রভাবে বাণিজ্যিক ফ্লাইট প্রায় বন্ধ থাকায় আন্তর্জাতিক টার্মিনাল জুড়ে এখন শুনশান নীরবতা। তবে এবার কিছুটা ভাঙছে সেই নীরবতা। ৮৬ দিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক 2টি রুটে সীমিত পরিসরে চালু হচ্ছে বাণিজ্যিক ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, ঢাকা থেকে যুক্তরাজ্য রুটে বাংলাদেশ বিমান এবং কাতারে ট্রানজিট প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবে কাতার এয়ারওয়েজ। 16 জুন থেকে সীমিত পরিসরে বিমান চলাচল কার্যক্রম শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা যুক্তরাজ্য ঢাকা এই রুটে যাত্রী চলাচল করতে পারবে। কাতার এয়ারওয়েজ দোহা ঢাকা দোহা এই রুটে শুধুমাত্র ট্রানজিট প্যাসেঞ্জার পরিবহন করতে পারবে এবং গণচিনের সাথে আকাশপথে চলাচলের যে ব্যবস্থা তা পুনর্বহাল থাকবে। স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চালুর জন্য এয়ারপোর্টগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে, জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আইকাও ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের যে নির্দেশনা মতো আমরা প্রত্যেকটা এয়ারপোর্টকে সেভাবে আমরা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা তৈরি করছি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আন্তর্জাতিক ফ্লাইটের পরিসর আরও বাড়ানোরও পরিকল্পনা করছে সরকার। আগামী 16 জুন থেকে 2টি রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আকাশে বাণিজ্যিকভাবে ডানা মেলছে বাংলাদেশের বিমান। তবে কবে নাগাদ নিয়মিত ফ্লাইট চালু হবে তা নির্ভর করছে একেবারেই যাত্রীদের চাহিদা এবং করোনা পরিস্থিতির উপর। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে মানুষের সঙ্গে সরাসরি কাজ করতে গিয়ে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। করোনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো জেলায় রয়েছে তাদের সতর্ক অবস্থান। এরই মধ্যে গঠন করা হয়েছে করোনা সেল। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। এখন পর্যন্ত প্রায় সহস্রাধিক র্যাব সদস্য করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক সদস্য করোনাকে জয় করেছে। নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করেছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। লকডাউন নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও নিয়মিতভাবে টহল, চেকপোস্ট এবং নৌটহলও পরিচালনা করছে বাহিনীটি। র্যাবের উপপরিচালক বলেন, সংক্রমণ রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভেরি কুইক ডিসিশন এন্ড এ ভেরি র্যাপিড অ্যাকশন। আমরা গ্রুপকে কাজে লাগাতাম, সো দ্যাট এই গ্রুপটা যদি অসুস্থ হয় তাহলে আরেকটা গ্রুপ ওদেরকে কোয়ারেন্টাইন করে আরেকটা গ্রুপ কাজে লাগবে। এইভাবে করার ফলে একটা সময় আমরা দেখলাম বেশ কিছু পেশেন্ট, আমাদের ধীরে ধীরে পেশেন্টের সংখ্যা বাড়তে থাকলো এবং একটা পর্যায়ে আমাদের সমান হয়ে গেল রোগী এবং সুস্থ মানুষের সংখ্যা। তিনি আরো জানান, পাশাপাশি মেডিকেল সক্ষমতা বাড়ানো হয়েছে। গঠিত হয়েছে করোনা কন্ট্রোল সেল। সক্ষমতার মধ্যে আমাদের যে সমস্ত ট্রিটমেন্ট সেন্টারগুলি ছিল সেখানে কিন্তু আমরা সেই জায়গাগুলিকে আমরা সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে নিয়ে এসেছিলাম। ওখানে একজন লোক যে আমাদের পক্ষ থেকে থাকে তাকে সে খালি খারাপ পেশেন্টকে ম্যানেজ করার জন্য, বাকি পেশেন্টরা কিন্তু আমাদের তত্ত্বাবধানে আমাদের ভিজুয়ালিটির মধ্যে, এই মেকানাইজড ভিজুয়ালিটির মধ্যেই তারা সবসময় আছে। দেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহামারী করোনার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের ৮০% কৃষক এবং জেলে, যার আবার অধিকাংশই পরিবারের কর্মক্ষম মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতে ক্ষতির পরিমাণ ও সংখ্যা অনেকটাই বিচ্ছিন্ন, তাই গুরুত্ব পায় না খুব একটা, যে কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তারও ব্যবস্থা নেই সরকারি কিংবা বেসরকারি কোনোভাবেই। তাই ক্ষতি মেনে নিয়ে নীরবে জীবন এগিয়ে নেন বজ্রপাতে ক্ষতিগ্রস্তরা। বিশেষজ্ঞরা বলছেন, সহায়তা গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষতি কমানোর আগাম পদক্ষেপ সবচেয়ে জরুরি। সজল দাসের প্রতিবেদন। বিস্তীর্ণ মাঠে কাঁচা পাকা ধান,
সোনার ফসল ফলাতে কাজে ব্যস্ত কৃষক। এই কৃষকের উপরেই ভর করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার অহংকার। সেই মাঠেই কতটা নিরাপদ তারা? কৃষি প্রধান বাংলাদেশে অবশ্যই কৃষককে রক্ষার গুরুত্ব দিতে হবে। বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতে মৃত্যুর ক্ষেত্রে সবথেকে বড় শিকার যারা খোলা মাঠে কাজ করেন, বিশেষ করে কৃষক এবং জেলেরা। বোরো মৌসুম বাংলাদেশের ফসলি মৌসুম হিসেবে কৃষকদের সবথেকে ব্যস্ত সময়। বিশেষজ্ঞরা বলছেন কালো মেঘে বজ্রসহ বৃষ্টি হয় বছরের এই সময়ই। বজ্রপাত নিয়ন্ত্রণের জন্য আপনার তাল এবং নারকেল গাছ লাগানোর যে কার্যক্রম হাতে নিয়েছে সেটা অত্যন্ত সুদূরপ্রসারী এবং দীর্ঘমেয়াদী। আমরা মনে করি তাৎক্ষণিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই বজ্রপাতের হাত থেকে কিভাবে গ্রামের শ্রমিক এবং কৃষকদেরকে রক্ষা করা যায় সেই বিষয়ে খুব দ্রুত একটি পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি হয়েছে। পরিবেশবিদ ও গবেষকরা বলছেন বৈশ্বিক জলবায়ুর আমূল পরিবর্তনে বেড়েছে বজ্রপাতের শক্তি। সরকারের কার্যকর পদক্ষেপের সীমাবদ্ধতায় বজ্রপাতে ক্ষতির মাত্রা বাড়ছে বলে মত তাদের। বলছেন প্রাযুক্তিক সমাধানের কথা। ইলেকট্রিসিটি নিয়ে যেটা আমাদের বাসায় করা হয়, উপরে বিদ্যুৎ নিয়ে সে বিদ্যুৎটা আর্থিং দিয়ে মাটিতে পৌঁছে দেওয়া, সেরকম করে করে বিভিন্ন জায়গায় দিয়ে, বিশেষ করে যেখানে চাষাবাদ হয় সেখানে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টও করা যেতে পারে যাতে বিদ্যুৎটা মাটিতে চলে যায়। দুর্যোগ বেশিরভাগ মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে, সেই এলাকাগুলোকে চিহ্নিত করে এবং সেখানে কিছু স্থানীয় ব্যবস্থাপনা গড়ে তোলা খুবই দরকার এবং খুব দ্রুততার সাথে এগুলো করতে হবে। এবং এই ব্যবস্থাপনা বলতে মানুষকে জানানো সেটা একটা ব্যাপার, কিন্তু সেই সাথে একটা নিরাপদ জায়গা গড়ে তোলা। 2016 সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেই দায় সারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কিন্তু এই দুর্যোগের ক্ষতি কমানো এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেই তেমন কোনো পদক্ষেপ। সজল দাস, নিউজ 24, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে টানা 8 দিন ধরে লাইফ সাপোর্টে থাকা বর্ষিয়ান এই রাজনীতিবিদদের শারীরিক অবস্থা অবনতির দিকে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া। উন্নত চিকিৎসার জন্য পরিবার সিঙ্গাপুরে নিতে চাইলেও বর্তমান অবস্থায় সম্ভব নয় বলে মনে করছে মেডিকেল বোর্ড। 5 জুন ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই অচেতন অবস্থায় আইসিইউতে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনা ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়েছেন মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানিয়েছেন। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার তাদের টেস্ট করা হলে শুক্রবার তাদের দেহে কোভিড-19 পজিটিভ ফল পাওয়া যায়। মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। টানা তৃতীয় দিন লকডাউন চলছে পূর্ব রাজাবাজারে। তবে বিশেষ প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাইরে যাচ্ছেন না অনেকেই। দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন পুরোপুরি নিয়ম না মানলে বাড়বে আক্রান্তের ঝুঁকি। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। রাজধানীর পূর্ব রাজাবাজার টানা লকডাউনে এখানকার বাসিন্দারা। কঠোর নির্দেশনা থাকলেও চলাচল শিথিল রয়েছে চিকিৎসক, সরকারি কর্মকর্তা, ব্যাংকার ও মিডিয়া কর্মীদের জন্য। প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে মানা হচ্ছে রেজিস্ট্রি খাতা, তাপমাত্রা মাপা হচ্ছে যন্ত্র দিয়ে। তবে শুক্রবার ছুটির দিন থাকায় বিভিন্ন অজুহাতে বাইরে বের হতে দেখা গেছে অনেককেই। এখন আমার বাচ্চা শনি আক্রান্ত, তো সে অসুস্থ, এখন আমার দায়িত্ব হবে, এটা কল দেখাইছে, এখন আমাকে বলতেছে কিডনিতে প্রবলেম দিছিল, আজকে টেস্ট আলট্রা হয়েছে আর হচ্ছে এই যে আপনার ইউরিন টেস্ট, এটার জন্য আমরা বের হয়েছি। মানতেছে না, মানতে হবে, একটু কষ্ট হলেও মানতে হবে, কারণ দেশের অবস্থা যদি ভালো হয় ভালো হোক। জরুরি প্রয়োজনে আর চিকিৎসার জন্য যারাই বের হচ্ছেন তারাও বলছেন লকডাউন মেনে চলার কথা। আমি তো যাওয়া আসা করছি, সকালবেলাও তো গেলাম কাজে, আবার এখন যাচ্ছি, বাসায় যাচ্ছি। ওয়াক্তের নামাজ হয় ঘরে পড়া যায়, জুম্মার নামাজে তো আর বাসায় হবে না। 2 মাস ধরে তো আমরা ওয়ার্ক ফ্রম হোম, বাট এখন তো সীমিত আকারে সবকিছু খুলে দেওয়া হয়েছে, তো খুলে দেওয়ার কারণে আমাদেরকেও যেতে হয়। লকডাউনটা স্বতঃস্ফূর্ত হওয়া উচিত, মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এটা মেনে চলা উচিত, ওদেরকে হেল্প করা উচিত। পুরোপুরি লকডাউন মানা না হলে ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি।
বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। গেল 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক প্রায় 1,40,000 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, আর একদিনে মৃত্যু হয়েছে 4,500-এর বেশি মানুষের। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 4,28,000-এ গড়াচ্ছে, আর আক্রান্তের সংখ্যা 77,24,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে। গেল একদিনে মারা গেছে প্রায় 800 মানুষ। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা প্রায় 26,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,68,000-এর বেশি। সংক্রমিত হয়েছে 21,16,000। ব্রাজিলের করোনা পরিস্থিতি ভয়াবহ। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে প্রায় 843 জনের। সংক্রমিত হয়েছে 24,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 42,000-এ গড়াচ্ছে। রাশিয়ার অবস্থাও বেহাল। দেশটিতে আবারও 24 ঘন্টায় প্রায় 9,000 মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে 24 ঘন্টায় দেশটিতে 183 জনের। যুক্তরাজ্য করোনা পরিস্থিতি অপরিবর্তিত। দেশটিতে একদিনে আবারও 200-র বেশি প্রাণহানি হয়েছে। তবে ইউরোপের আরেক দেশ স্পেনের করোনা পরিস্থিতি উন্নতি হয়েছে। গেল 24 ঘন্টা দেশটিতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এমনকি কোভিড-19 নতুন করে শ্রম ঝুঁকিতে পড়েছে লাখ লাখ শিশু। এই পরিস্থিতিতে বিভক্ত বিশ্বে করোনার সঙ্গে লড়াই করা কঠিন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে ভাইরাসটির তাণ্ডবে এবার হজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রুনাই। এছাড়াও দেশগুলোর লকডাউন শিথিলের পদক্ষেপ এবং ব্যবসা বাণিজ্য চালুর চেষ্টা আরেক দফা মহামারীর সংখ্যা তৈরি করেছে। তবে মৃত্যু আর আক্রান্তের সাথে সাথে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন 39,16,000-এর বেশি মানুষ। শিকদার গ্রুপের হাত ধরে আধুনিক স্থাপত্য শিল্পের নতুন এক উচ্চতায় প্রবেশ করতে চলেছে বাংলাদেশ। রাজধানী পূর্বাচলে মহান ভাষা আন্দোলনের স্মৃতিতে 52 তলা ভবন, মুক্তিযুদ্ধের স্মৃতিতে গড়ে 71 তলা ভবন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের প্রতি কৃতজ্ঞতা স্মরণে 96 তলা ভবনের সমন্বয়ে গড়ে উঠছে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার। এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরিতে বিশাল ভূমিকা রাখছে শিকদার গ্রুপ অ্যান্ড কোম্পানিজ। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে তাদের বিনিয়োগ আছে। বিস্তারিত আসিফ টিপুর প্রতিবেদনে। রূপকল্প 2041 মধ্য আয়ের বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে বড় অবদান রাখতে সঙ্গী হয়েছে শিকদার গ্রুপ। পূর্বাচল নতুন শহরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার, যেখানে থাকবে ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত 52 তলা ল্যাঙ্গুয়েজ টাওয়ার। মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার স্মারক হিসেবে নির্মিত হবে 71 তলা বিশিষ্ট লিবারেশন টাওয়ার। আরও থাকছে 96 তলা বিশিষ্ট লিগাসি টাওয়ার। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দায়িত্ব গ্রহণের বছর 1996 সালের স্মৃতিতে সেটি নির্মিত হবে। এছাড়াও থাকবে শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধের আদলের অবকাঠামো। এই প্রকল্পে 3টি আইকনিক ভবন ছাড়াও গড়ে উঠবে 40 তলার আরও 49টি ভবন। আমরা আশা করি সব ঠিক থাকলে 2027 সালের মধ্যে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার নির্মাণ কাজ শেষ করতে পারব। দশক ধরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে শিকদার গ্রুপ অব কোম্পানিজ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান রাখছে প্রতিষ্ঠানটি। তৈরি করেছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 2000 মানুষ প্রত্যক্ষভাবে শিকদার গ্রুপের সাথে যুক্ত। সব মিলিয়ে 50,000 সংখ্যক মানুষের জীবন ও জীবিকার ব্যবস্থা আমরা করতে পেরেছি। আমাদের নতুন প্রজেক্টগুলোতে আরও 40,000 সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে আমরা অবদান রাখার চেষ্টা করছি, যার সুবিধাভোগের সংখ্যা অনুমানিক মোর দ্যান 50,000 সংখ্যক মানুষ। এছাড়াও দেশের অবকাঠামো উন্নয়নে কয়েক দশক ধরে প্রশংসিত ভূমিকা রাখছে শিকদার রিয়েল এস্টেট কোম্পানি। দেশের বাইরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে শিকদার গ্রুপের বিনিয়োগ আছে। আসিফ টিপু, নিউজ 24। আবারও বাজেট প্রসঙ্গ। অবকাঠামো এবং শিল্পে উন্নয়নের ছোঁয়া লেগেছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। করোনা সংকটের মাঝেও ওই অঞ্চলের উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রাখতে বাজেটে বরাদ্দ থাকছে। স্থানীয় ব্যবসায়ী, নেতা ও অর্থনীতিবিদরা বাজেট নিয়ে খুশি থাকলেও বিশেষ কিছু ক্ষেত্রে নতুন বরাদ্দের দাবি জানিয়েছেন তারা। রাহাত খান ও রিপন হোসেনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বরিশাল অঞ্চলে গুরুত্বপূর্ণ 3টি সেতুর কাজ শুরুর নির্দেশনা রয়েছে 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। এছাড়া বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, হাইটেক পার্ক ও সাইক্লোন সেন্টার নির্মাণেও বরাদ্দ থাকছে বাজেটে। এই বরাদ্দে খুশি অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে শিল্প সংস্কৃতির অন্যতম লীলাভূমি বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি রয়েছে অর্থনীতিবিদদের। এছাড়া বহুল প্রতীক্ষিত গ্যাস সংযোগ, ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল ও 4 লেন সড়ক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রয়োজন রয়েছে বলেও দাবি তাদের। পায়রা পোর্ট এবং পদ্মা ব্রিজের যে কানেক্টিভিটি, সারা দেশের সাথে এবং সারা পৃথিবীর সাথে কানেক্টিভিটি বাড়বে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, ব্যবসা বাণিজ্য এগুলো বেড়ে যাবে এবং বরিশালের অর্থনীতি তখন আন্তর্জাতিক একটা কাঠামোর মধ্যে চলে আসবে। বাজেট বাস্তবায়নে এবং ব্যবসার গতি বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতার নিরসন চান দক্ষিণের ব্যবসায়ীরা। এছাড়া বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ বরাদ্দের আহ্বান জানিয়েছেন তারা। কিছু শিল্প বন্ধ রয়েছে, যে শিল্পগুলো চালু হলে আমাদের যে কর্মসংস্থান যে লোকগুলো হারিয়েছে সেই কর্মসংস্থান আবার ব্যাক করবে। সো আমি রিকোয়েস্ট থাকতেছে যে 15 দিয়েছি 15 যেন এই বন্ধ শিল্পগুলো শিল্প কারখানা যেন পায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বেনাপোল বন্দরের উন্নয়নে সুস্পষ্ট নির্দেশনা চান যশোরের ব্যবসায়ীরা। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে অঞ্চলভিত্তিক বিশেষ বরাদ্দ চান তারা। আমপানে এই অঞ্চলে ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের যে সমস্ত চাষি ভাইরা, আমাদের অন্যান্য অবকাঠামো যে সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাজেটে যে বিশেষ করে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে, কৃষি খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, তার একটি ভালো অংশ আমরা মনে করি এই অঞ্চলের আমপানের ক্ষতিগ্রস্ত মানুষদের উপরে অন্তত বরাদ্দ রাখলে এই বাজেটের কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে আমরা মনে করি। কৃষিতে এগিয়ে থাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলতি বছর ঘূর্ণিঝড় আমপানে ব্যাপক ক্ষতি হয় ফসলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজেট উত্থাপনের পর চলছে নানা হিসেব নিকেশ। অঞ্চলভেদে বরাদ্দ বাড়লো না কমলো তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। স্বাস্থ্য খাতের বরাদ্দের সঠিক ব্যবহার ও কৃষি খাতের বরাদ্দের রাজশাহীকে গুরুত্ব দেওয়ার দাবি আছে। তবে স্বাস্থ্য ব্যবস্থাপনার আমূল পরিবর্তন চান চিকিৎসক নেতারা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। সংসদে উত্থাপিত হয়েছে জাতীয় বাজেট, এরপরই শুরু হয়েছে আঞ্চলিক হিসেব নিকেশ। কোন কোন খাতে বরাদ্দ বাড়লো বা কমলো এ নিয়ে চলছে আলোচনা। তবে ঘোষিত বাজেট নিয়ে রাজশাহী অঞ্চলে আছে মিশ্র প্রতিক্রিয়া। রাজশাহীর উন্নয়নে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই দাবি বিশ্লেষকদের। চিটাং বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, সেখানে কিন্তু সেই জায়গার একটু স্পেশাল প্রজেক্ট বা প্রকল্প বাস্তবায়নের জন্য কিছু কিছু কথা বলা থাকলেও দুঃখজনক হলো সত্য যে রাজশাহীবাসীর উন্নয়নের জন্য বা রাজশাহীবাসীর কর্মসংস্থান সৃষ্টির জন্য, শিল্পায়নের জন্য সেভাবে কিছু বলা নেই। আঞ্চলিক বা জেলা বাজেটের দাবি ছিল দীর্ঘদিনের, এবারও সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবে সম্ভাবনা আছে ক্ষুদ্র শিল্প ও কৃষিকে ঘিরে। এমন খাতে বরাদ্দ বাড়িয়ে রাজশাহীকে এগিয়ে নেয়ার দাবি আছে। আঞ্চলিক বাজেট বা জেলা বাজেট যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু ওই এলাকার ওই অঞ্চলের মানুষজনের ভাগ্য পরিবর্তনে কিন্তু একটি সহায়ক ভূমিকা কিন্তু হতে পারে। প্রসেসিং যে ফুডগুলো, যেগুলো ম্যাঙ্গো থেকে হতে পারে, তারপর আমাদের এলাকায় আরও যে সমস্ত শস্য ফসলগুলো আছে সেগুলো প্রসেসিং করে বিদেশে রপ্তানি পণ্য উৎপাদন করার জন্য একটি স্পেশাল জোন তৈরি করার জন্য ওই এডিপি থেকে একটি স্পেশাল বরাদ্দ রাজশাহীবাসীর জন্য থাকার জন্য আমি দাবি করছি। করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য খাতের দুরবস্থার চিত্র। তারপরেও বরাদ্দ নিয়ে অনেকে সন্তুষ্ট নন। স্বাস্থ্য খাতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি উঠেছে। তবে বরাদ্দ নয়, স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের দাবি জানিয়েছেন এই চিকিৎসক নেতা। একেবারেই প্রান্তিক মানুষ যেন স্বাস্থ্য সেবা পেতে পারে সেই দিকটা বিবেচনা করে স্বাস্থ্য খাতের একটা বড় অংশ রাজশাহীতে ব্যয়িত হওয়া উচিত। রাজশাহীর যে হাসপাতালটা আছে সেখানে আমাদের যে সংখ্যা অনুযায়ী যেরকম আইসিইউ বেড থাকা দরকার সেই অবকাঠামোটাকে তৈরি করতে হবে। আর আমি এখনো মনে করি যে স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্টের যে ব্যবস্থাপনা এটা আমূল পরিবর্তন আনতে হবে। বাজেটে রাজশাহীর চলমান প্রকল্পগুলোর গতি বাড়াতে বরাদ্দ থাকবে এমন প্রত্যাশাও রাখছেন বিশ্লেষকরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনার ধাক্কায় স্থবির পর্যটন খাতকে টেনে তুলতে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই এবারের বাজেটে। এ নিয়ে হতাশ খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং জরুরি। সেই সাথে ক্ষতি পুষিয়ে নিতে দরকার নগদ প্রণোদনা। সৈয়দ রাসেল ও ইসমতারা ইস্যুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এবছরের শুরু থেকেই স্থবির দেশের পর্যটন খাত। সংক্রমণ রোধে সরকার ঘোষিত 2 মাসের সাধারণ ছুটি শেষে দেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রম শুরু হলেও এখনো বন্ধ দেশের বেশিরভাগ পর্যটন কেন্দ্র। করোনার ধাক্কা মোকাবেলায় এরই মধ্যে সরকার বিভিন্ন খাতে প্রণোদনা ঘোষণা করলেও প্রস্তাবিত বাজেটে উপেক্ষিত রয়ে গেছে দেশের পর্যটন খাত। বর্তমানে দেশের মোট জিডিপিতে পর্যটন খাতের অবদান 4.7%। খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে এরই মধ্যে 11,000 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন তারা। অথচ এই সংকট মোকাবেলায় জাতীয় বাজেটে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। এই বাজেটে বিশেষ বরাদ্দের কথা বলা হয়েছিল, কিন্তু এখানে সুনির্দিষ্ট কোনো আর্থিক প্রণোদনার বিষয় উল্লেখ করা হয়নি। এই পর্যটন খাতকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রয়োজন বলে আমি মনে করি। পর্যটনের মতো সম্ভাবনাময় এই খাতের উন্নয়নে সরকারকে আরও মনোযোগী হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। সেই সঙ্গে সমন্বিত পরিকল্পনার পাশাপাশি দেশ বিদেশে ব্র্যান্ডিংয়ের উপরেও জোর দিচ্ছেন তারা। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সব পর্যটন রিলেটেড, কিন্তু গাড়িও পর্যটন রিলেটেড। এই হিসাবে প্রায় কয়েক হাজার, 8-10 হাজার মানুষ এইখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আকুল আবেদন জানাবো যে এইটাকে যাতে সংশোধন করে সিলেটের জন্য একটু উদ্ধৃত বরাদ্দ রাখার জন্য। সম্ভাবনাময় এই খাতকে টিকিয়ে রাখতে কেবল পরিকল্পনা নয়, নগদ অর্থ প্রণোদনা চান এই খাত সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রস্তাবিত বাজেটে পণ্যের দাম নিয়ে বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। তবে মাত্র 5 দিনের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। বেড়েছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দামও। আড়তদাররা জানান, চালের মৌসুম হলেও বাজেট ও করোনার কারণে আগেই দাম বাড়িয়ে দিয়েছে মিলাররা। আর সাধারণ ক্রেতাদের অভিযোগ, এবারের বাজেটে দাম কমার চেয়ে বাড়ার তালিকাই বড়। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সংশোধিত বাজেট এক অনিশ্চিত অর্থনীতি আর আতঙ্ক মাথায় নিয়েই বৃহস্পতিবার জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেট বক্তৃতায় অর্থনীতি পুনরুদ্ধারে নানা পদক্ষেপের পাশাপাশি উঠে আসে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ও আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ছাড় ও আরোপের কথাও। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এবারের বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়াবে। আসলে বাংলাদেশের বাজেটটা কিন্তু নিয়ন্ত্রিত না। আপনি বাজেট করছেন একটা, হয়ে গেছে আরেকটা। বাজেট আসলে সবসময় দেখা যায় একটা বড় লম্বা লিস্ট। বাজেটে কোনো সময় যে দাম কমে এরকম কোনো সুফল কোনো সময় আমরা সাধারণ মানুষ পাই না। কিছু কিছু জিনিসপত্র বাড়ে, কিছু আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, এটা আমাদের পক্ষে কিনা কখনো সম্ভব হচ্ছে না। বাজেট বক্তৃতায় বলা হয়েছে, দেশে পেঁয়াজ চাষিদের উৎসাহী করতে এবার আমদানি করা পেঁয়াজে শুল্ক আরোপের। যদিও বাজেট ঘোষণার 4 দিন আগেই ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে 10 টাকা পর্যন্ত। ইন্ডিয়ান পেঁয়াজটাও 2 দিন আগে বেশি 18-19 টাকা, আজকে বেশি 28 টাকা 30 টাকা। কারণ কি? কারণ ওই বাজেট বাড়াইছে, এমনি পেঁয়াজের দাম একটু মানে মেলা দিন বাদে ওঠানামা করলো। 2-1 দিন যাওয়ার পরে যখন ফাইনাল হয়ে যাবে তখন এটার প্রভাব বাজারে পড়বে। এদিকে চালের বাজারে ভরা মৌসুমেও কমেনি দাম। উল্টো 1 সপ্তাহ আগে মানভেদে কেজি প্রতি দাম বাড়ানো হয়েছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। ধান উঠলে তো চালের দাম কমে যায়, মানে ধান ওঠার আগে যে রেট থাকে, রেট অন্তত চালে 1 কেজিতে অন্তত 5 টাকা 7 টাকা কমার কথা, কিন্তু কমে নাই। প্রতিটা চালের দামই বেশি, তো বাজেট সামনে কি হবে না হবে। আর আরেকটা হচ্ছে আমাদের দেশে যে করোনা ভাইরাস, এই 2টার কারণে যে মেলাররা আছে না, মেলাররা এই সুযোগটা ব্যবহার করছে। করোনার অজুহাতে ভরা মৌসুমে চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই বলে জানান ক্রেতারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। খেলার খবর। অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি বলের মধ্যে মুখের লালা ব্যবহার নিষিদ্ধ করার পর থেকেই এর পক্ষে বিপক্ষে নানা মত আসছে। এমন সিদ্ধান্তের পর থেকেই সাবেক খেলোয়াড় টেন্ডুলকার, ওয়াসিম আকরাম এবং থেকে শুরু করে বর্তমান খেলোয়াড় মিচেল স্টার্কও হতাশা প্রকাশ করেছেন এমন সিদ্ধান্তে। বিস্তারিত প্রতিবেদনে। বলে লালা লাগিয়ে বলকে উজ্জ্বল করা টেস্ট ক্রিকেটে বোলারদের জন্য এতদিন ছিল খুবই স্বাভাবিক ব্যাপার, কিংবা উজ্জ্বল বলকে বাতাসে সুইং করে ব্যাটসম্যানদের ঘায়াল করাটাও ছিল বোলারদের অস্ত্র। কিন্তু করোনাকালে মাঠের ক্রিকেটকে ফিরিয়ে আনতে নিষিদ্ধ করা হয়েছে বলে লালা লাগানো। তবে ঘামের মাধ্যমে বল উজ্জ্বল করার সুযোগ থাকলেও অনেক সাবেক ও বর্তমান খেলোয়াড়রাই নাকশ এমন সিদ্ধান্তের পর থেকেই।
বলে লালার ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ায় বলারদের নিয়ে উদ্বিগ্ন ওয়াসিম আকরাম। এতে করে বলাররা রোবটের মতো হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। বোলিংয়ের সুবিধা পেতে এখন বলারদের ধৈর্য ধরার পাশাপাশি বল পুরনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করেন ওয়াসিম। আর ভারতীয় সাবেক কিংবদন্তি সচিন টেন্ডুলকারের মতে বল চকচকে করতে লালার ব্যবহার ছাড়া খেলাটা ম্যারম্যারে হয়ে যাবে। এতে তিনি বিকল্প একটি প্রস্তাবও এনেছেন। টেস্টে ৮০ ওভারের বদলে প্রতি ৪০ থেকে ৫৫ ওভারের মধ্যে একটা করে নতুন বল ব্যবহার করা যেতে পারে বলে মত দিয়েছেন তিনি। এদিকে সাবেক অজি পেসার ব্রেটলির মত বলে লালা লাগানো নিষিদ্ধ হলে ভিন্ন কোনো নতুন উপাদান অনুমোদন দেওয়া যেতে পারত। আর এমন সিদ্ধান্তে ক্রিকেট খেলাটাই বিরক্তিকর হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন আরেক বর্তমান অজি পেসার মিচেল স্টার্ক। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য, সংবাদ সম্মেলনের দাবি অর্থমন্ত্রীর। অর্থ পাচার রোধে প্রয়োজন আইন সংশোধনের ঘোষণা। গতানুগতিক বাজেটে করোনা প্রতিফলন নেই, পর্যবেক্ষণ সিপিডির। লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় অর্থনীতিবিদদের। স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। জনস্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার তাগিদ। প্রায় ৩ মাস পর সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালু করছে বাংলাদেশ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা প্রস্তুতি। করোনা আক্রান্ত র্যাব সদস্যদের চিকিৎসায় পৃথক সেল গঠন। আইনশৃঙ্খলা রক্ষায় তবুও সতর্ক অবস্থান। বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেই সরকারি বেসরকারি কোনো ব্যবস্থা। ক্ষতি কমাতে আগাম পদক্ষেপ নেয়ার তাগিদ। এই ছিল সকালের সংবাদের আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।